মনটা বেশ ভালো আছে রবিন। সে সবে সবে হায়ার সেকেন্ডারি এক্সামসে টপ করেছে। রবিনের বন্ধু বান্ধব, স্যার, ম্যাম সবাই বেশ খুশি ওর এই অ্যাচিভমেন্টে। রবিন ওদের প্রাউড ফিল করিয়েছে। এর আগে স্কুলের কোনো স্টুডেন্ট এত মার্কস আনতে পারেনি। তাই সবাই রবিনকে এক প্রকার মাথায় তুলে নিয়েছে যেন। তবে রবিনের নজর খুঁজছে তার একমাত্র বন্ধু, পার্টনার ইন ক্রাইম তনয়াকে। কিন্তু আজ কোথায় সে? রবিনের মনটা হঠাৎ যেন খারাপ হয়ে যায়। ওর মনে পড়ল তনয়া তো ওকে কথা দিয়েছিল রেজাল্ট কার কেমন হবে সেটা না ভেবে ওরা নিজেদের মতো এই বিষয়টাকে আনন্দ করবে। তাহলে রবিন তনয়ার ওপরে এক প্রকার রাগ করে বসে আর মনে মনে ভাবে, এই এতদিনের বন্ধুত্ব, এত গল্প তনয়া এক নিমেষে ভুলে গেল। রবিন আনন্দ ভুলে গপুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তনয়া কোথায় জানিস? ওকে সকাল থেকে দেখতে পেলাম না। আজ রেজাল্টও জানে ভালো করে এত। এই তো কাল সন্ধেবেলায় আমরা একসাথে বসে পুকুর ঘাটে কথা বলছিলাম, ও এলো না কেন? আরে ভাই, তুই ছাড় তো ওই মেয়ের কথা। তোর এত ভালো একটা রেজাল্ট হয়েছে, আজ আনন্দ কর। কে আসবে কে এলো না এটা নিয়ে ভাবছিস কেন? এমনিতেই ওই মেয়ের ওপর সবার রাগ, আসেনি ভালোই হয়েছে। গপুর এই কথাটা শুনতেই রবিন যেন এক প্রকার রেগে যায় গপুর ওপরে, আর রাগ ভরা কণ্ঠে গপুকে বলে, তুই ওর ব্যাপারে এসব কথা বলবি না। ও যেমনটা নিজেকে দেখায় ও আসলে তেমনটা নয়। তোরা জানিস না ওকে, আমি চিনি ও কেমন। এই কথাটা বলেই রবিন স্কুল থেকে বেরিয়ে যায়। ওদের স্কুল থেকে মিনিট 5 লাগে তনয়ার বাড়ি যেতে। এর আগে রবিন কোনোদিনও তনয়ার বাড়ি যায়নি। তনয়ার মাকে রবিন কি বলে নিজের পরিচয় দেবে? আর রবিনের মনটাও কোনোদিন চায়নি তনয়ার বাড়ি যেতে। তবে আজ যে ওকে যেতেই হবে। তনয়া এত সহজে ভয় পাওয়ার মেয়ে নয়। আর যদিও ভয় পায়ও, তাহলে সেই ভয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা তনয়া রাখে, এটুকু রবিন ভালো করেই জানে। আর সে কিনা রেজাল্টের ভয়ে স্কুল এলো না, এটা হতে পারে না। রবিন মনে মনে ভাবে, তাকে জানতেই হবে তনয়া কেন এলো না। এত কিছু ভাবতে ভাবতে রবিন স্কুল থেকে বেরিয়ে সোজা তনয়ার বাড়ি আসে। আর সেখানে এসে পৌঁছতেই রবিনের চোখ পড়ে তনয়ার বাড়ির উঠোনের দিকে। বেশ সাজানো গুছানো উঠোন, অনেক রকমের ফুল গাছের সাথে একটা নারকেল আর বেল গাছও লাগানো আছে। রবিন বুঝল তনয়ার মা বোধহয় ফুল গাছ ভীষণ পছন্দ করেন, তাই তো এত সুন্দর করে সাজানো পুরো উঠোনটা। যাক, রবিন বাইরের বড় দরজা খুলে উঠোন পেরিয়ে ছোট দরজার সামনে এসে পৌঁছল। তারপর দরজায় ঠোকা দিয়ে তনয়ার নাম ধরে ডাকতে শুরু করলো সে। রবিনের ডাক শুনে ভেতর থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসে। রবিন একটু ইতস্তত বোধ করে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর একজন মহিলা দরজা খুলে রবিনের সামনে এসে দাঁড়িয়ে রবিনকে জিজ্ঞেস করে, কে তুমি? কি চাই? রবিন একটু হকচকিয়ে যায় আর মনে মনে ভাবে, ইনি মনে হয় কাকিমা, মানে তনয়ার মা। রবিন মিষ্টি কণ্ঠে দুহাত জোড়ো করে ওনাকে প্রণাম জানিয়ে জিজ্ঞেস করে, নমস্কার কাকিমা, আমি রবিন সান্যাল। তনয়া আর আমি ব্যাচমেট। এই যে পাশেই আমার বাড়ি। আসলে আজ আমাদের রেজাল্ট ছিল, তনয়া এলো না তাই জিজ্ঞেস করতে এলুম। ও ঠিক আছে তো? রবিনের সব কথা শুনে সেই মহিলা রবিনকে জবাব দেয়, ও, তুমি ব্যাচমেট বুঝি? তনয়া আগে কোনোদিন বলেনি ওর ছেলে বন্ধু আছে। সারাক্ষণ তো খালি দুটো মেয়ের সম্বন্ধেই কথা বলতো। যাকগে, এসো ঘরে এসো। তনয়ার খুব জ্বর দেখলাম, ও উঠলও না, শুয়েই আছে। আমি কত করে ডাকলাম, কোনো সাড়াই নেই। দেখো, তুমি যদি ডেকে তুলতে পারো। মহিলা এই কথা বলে রবিনকে তনয়ার ঘরের উদ্দেশ্যে যেতে বলে আর নিজে সেখান থেকে চলে যায়। মহিলা চলে গেলে রবিন তনয়ার ঘরে ঢোকে। তবে ঘরে ঢুকতেই একটা
কটু গন্ধ ভেসে আসে। রবিন নাকে হাত চাপা দিয়ে ঘরে ঢোকে। রবিন ঘরে ঢুকে ঘরের আশপাশটা ভালো করে ঘুরে ফিরে দেখে। ঘরটা ছিমছাম, বেশি জিনিসপত্র নেই, তবু বেশ সাজানো গুছানো। কোণে একটা কাঠের আলমারি রাখা আছে, আর ঘরের মাঝ বরাবর একটা বিছানা পাতা, সেখানেই তনয়া সোজা হয়ে শুয়ে আছে। রবিন নিজের হাত ঘড়িতে দেখে এখন প্রায় বেলা 12টা বাজতে যায়। তারপর রবিন আবার তনয়ার দিকে দেখে আর মনে মনে ভাবে, তনয়া এতক্ষণ ঘুমোয়? কই, এর আগে তো তনয়া কোনোদিন বলেনি সে এত দুপুর অবধি ঘুমোয়। তনয়া রবিনকে বলেছিল সে আগাগোড়াই সকালে উঠে তার মায়ের হাতে যতটা হোক কাজ করে দিয়ে স্কুল যায়। তাহলে রবিন এবার তনয়ার সামনে গিয়ে তাকে ডাক দেয়। তনয়া, এই তনয়া। কিন্তু উত্তরে কোনো জবাব সে পায় না। রবিন ভাবে, এত গভীর ঘুমে এই দুপুর অবধি কেউ ঘুমোতে পারে? আচ্ছা, মেনে নেওয়া যাক এক্সাম শেষ হয়ে গেছে, তাই হয়তো কোনো প্রেশার নেই বলে এতক্ষণ ঘুমোচ্ছে। কিন্তু আজ তো রিজাল্টস, এটা জানার পরেও এমন ঘুম? রবিন আশ্চর্য হয়ে তনয়ার সামনে বসে জোর গলায় তনয়াকে ডেকে ওঠে। তনয়া, আজ তো রেজাল্টস, কি হলো, শুয়ে আছো এখনো? ওঠো, যাবে না কি গো? রবিন এটা বলে তনয়ার হাত ধরতে রবিনের শরীরটা যেন এক প্রকার ভারী হয়ে উঠল। রবিনের দিদার দেওয়া একটা রুদ্রাক্ষের স্ফটিক, যেটা রবিনের গলায় সর্বক্ষণ পরানো থাকে, সেটা যেন হঠাৎ ঈষৎ গরম হয়ে উঠল। রবিন দেখল তনয়া এবার চোখ খুলেছে, তবে চোখ দুটো অসম্ভব লাল, যেন মনে হচ্ছে সেই দুটি কোনো চোখ নয়, যেন ভয়ঙ্কর দুই আগ্নেয়গিরি। রবিনের দিকে এইবার ওই চোখ দুটো ফিরে তাকালো। রবিন তখনও তনয়ার হাত ধরে সেখানেই দাঁড়িয়ে আছে, তবে তার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। রবিন বোঝে তার বুকের কাছে সেই রুদ্রাক্ষের স্ফটিকটা যেন গরম হয়ে উঠেছে। রবিন তনয়ার হাত ধরে স্পষ্ট বুঝতে পারছে তনয়ার গা ভীষণ গরম, এমন গরম কোনো স্বাভাবিক জ্বরে হতে পারে না। এবার তনয়া রবিনের চোখে চোখ রেখে বলে, কেন এসেছিস? কি চাস? তোরা একবার কেড়েছিস ওকে আমার থেকে, আর কাটতে পারবি না। এইবারও আমার সাথেই যাবে। রবিন যেন হকচকিয়ে ওঠে তনয়ার এমন কথা শুনে। রবিন বোঝে এ কোনো স্বাভাবিক মানুষের গলা হতে পারে না। রবিন ভীষণ ভয়ে তনয়ার হাত ছেড়ে মেঝেতে পড়ে যায়, আর পড়েই খুব জোর চেঁচিয়ে ওঠে। রবিনের এমন ভয়ঙ্কর আর্তনাদ শুনে তনয়ার মা ছুটে আসে সেদিকে, আর এসে দেখে রবিন তনয়ার দিকে ভীত নজরে তাকিয়ে মেঝেতে বসে আছে। কিন্তু তনয়া তখনও বিছানায় চোখ বুজিয়ে শুয়ে আছে। তবে রবিনকে দেখে যেন মনে হচ্ছে সে এক্ষুনি খুব আতঙ্কের কিছু একটা দেখেছে, আর সেটা দেখে সে নিজেকে সামলাতে না পেরে মেঝেতে বসে পড়েছে। তনয়ার মা রবিনের এমন অবস্থা দেখে রবিনের কাছে এসে বলে, এ কি হয়েছে? কি দেখছো? এরম বড় বড় চোখ করে আছো কেন? কি হয়েছে বলো? তবে রবিন কিছু বলতে পারছে না। সে তখনও একরাশ ভয় নিয়ে মেঝেতেই বসে আছে আর থরথর করে কাঁপছে। সেই মহিলা এবার রবিনের হাত ধরে তাকে মেঝে থেকে তুলে নিয়ে ডাইনিংয়ে আনলো, আর সেখানে পাতা সোফা এনে রবিনকে বসালো। তারপর একটা গ্লাস জল এনে রবিনকে দেয়। রবিন গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরো জলটা শেষ করে সেই মহিলাকে বলে, কাকিমা, কাকিমা, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবে তবে ভেতরে যে শুয়ে আছে সে তনয়া নয়। মহিলা রবিনের এমন কথা শুনে যেন কিছু মুহূর্তের জন্য
স্তম্ভিত হয়ে যায় আর মনে মনে ভাবে, কি বলছে এই ছেলে? তনয়া তো ভিতর ঘরে শুয়ে আছে। তাহলে এই ছেলে কি বলতে চাইছে? যে ওই মেয়ে তনয়া নয়। এবার মহিলা একটু গলা শক্ত করে রবিনকে বলে, কি বলছো তুমি এইসব? আমার মেয়ে ভেতরে শুয়ে আছে, ওর খুব জ্বর, বেচারি জ্বরে চোখ খুলতে পারছে না, আর তুমি বলছো ওটা তনয়া নয়? তাহলে কে ওটা? দেখো ভালো করে। রবিন তখনও খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন তার এখনো সেই ভয়ের রেশ কাটেনি। তারপর একটা জোরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলে, কাকিমা, কাকিমা বিশ্বাস করুন, আমি যে মেয়ের সাথে এতদিন একই ক্লাসে একই স্কুলে এতদিন কাটালাম, এ মেয়ে সে মেয়ে হতে পারে না। এই গলা কোনো সাধারণ মানুষের গলা হতে পারে না কাকিমা, বিশ্বাস করুন। আর এই চোখ দুটো কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না কাকিমা। আপনি দয়া করে একটু ডাক্তার দেখুন, বিশ্বাস করুন আমার কথা। সেই মহিলা এবার একটু বিপাকে পড়ে। এই ছেলেটি কি সত্যি বলছে নাকি কোনো ছেলে মানুষই? মহিলা রবিনের কথায় কতটা সত্য আছে তা জানার জন্য পাড়ার চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অতীন্দ্র মজুমদারকে কল দিয়ে আসতে বলে, আর রবিনকে বলে সোফাতেই বসে থাকতে যতক্ষণ না ডাক্তার বাড়ি যান। রবিন সোফায় বসে নানান চিন্তা করতে থাকে। কি হতে পারে এমন যেটা চলতে তনয়া ওর সাথে এমন ব্যবহার করলো? কিন্তু গলার স্বরটা, ওটাই বা কিভাবে অমন হলো তনয়ার? এই তো কাল ওরা পুকুর ঘাটে বসে কত কথা বলল, তখন তো এমন কিছু সে শোনেনি। রবিনের মনে অনেক প্রশ্ন জেগেছে, যার উত্তর সে মেলাতে পারছে না। সে সোফায় বসে মাথা নিচু করে, আর তখনই ওর নজরে পড়ে বুকের কাছে ওই রুদ্রাকের স্ফটিকটার ওপর। আর তখনই হঠাৎ রবিনের মনে পড়ে তনয়ার সাথে কথা বলার সময় এই জিনিসটা ঈষৎ গরম হয়ে উঠেছিল, আর তনয়ার চোখ খুলতেই যেন ক্রমশ আরো গরম হয়ে উঠছিল। কিন্তু কেন? এমন কি এইটা? রবিনের হঠাৎ মনে ওঠে রবিনের ঠাকুমা মারা যাওয়ার আগে ওকে এই রুদ্রাকের স্ফটিকটা পরিয়ে দিয়ে বলেছিলেন, তোমার জীবনে অনেক বিপদ এমন আসবে যাদের তুমি চোখে দেখতে পাবে না, তবে এই জিনিসটা সর্বক্ষণ তোমায় তাদের থেকে রক্ষা করবে। রবিন সেই রুদ্রাক্ষের স্ফটিকটা হাতের মুঠোয় ধরে নিয়ে চোখ বুজিয়ে বসে থাকে। ইতিমধ্যে ডক্টর অতীন্দ্র মজুমদার এসে পৌঁছলেন তনয়ার বাড়ি, আর উনি আসতেই তনয়ার মা ওনাকে নিয়ে তনয়ার ঘরে ঢুকে যায়। রবিন তাদের পিছু পিছু দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। রবিন দেখছে ডাক্তারবাবু নিজের পরীক্ষা নিরীক্ষা করছেন তনয়ার ওপরে। রবিন ভাবে এইবার হয়তো সবটা জানতে পারবে সে। হাই ফিভার, যতদূর আমি বুঝতে পারছি সম্ভবত ভিসকেরাল লাইমেনেসিস। তাও বিষয়টা সঠিকভাবে জানার জন্য কিছু ব্লাড টেস্ট করতে হবে। এটা শুনেই রবিন পিছন থেকে বলে ওঠে, না, আপনি বিশ্বাস করুন ডাক্তারবাবু, এ কোনো স্বাভাবিক জ্বর হতে পারে না। কিছুক্ষণ আগেই আমি ওর হাত ধরতেও এক পুরুষ কণ্ঠে কথা বলে উঠল। এ স্বাভাবিক জ্বর হতে পারে না ডাক্তারবাবু, আপনি বিশ্বাস করুন। ডক্টর রবিনের সব কথা শুনে রবিনের দিকে একটু মুচকি হেসে জবাব দেয়, কারণটা হলো এখন মেয়েটির খুব জ্বর। এখন যদি তুমি তোমার ঠান্ডা হাত ওর শরীরে রাখো, ওর এমন ব্যবহার করাটা অস্বাভাবিক নয়। এমন অনেক পেশেন্ট আমরা আগেও দেখেছি, তুমি চিন্তা করো না। রবিন সেই ডক্টরের সব কথা শুনে ভাবে, তাহলে কি এটাই আসল কারণ? না, রবিন যেটা ভাবছে আসলে সেটাই, কিন্তু এদেরকে কে বোঝাবে সেটা? রবিন চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনে, তারপর তনয়ার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। এমন করে কেটে গেল কিছুদিন। দুদিন আগে রবিন খোঁজ পেয়েছে বাড়িতে তনয়ার শরীর রিকভার না হওয়ার দরুন তাকে পাশেই এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। রবিনের সেটা শুনে বড্ড কষ্ট হয়েছিল ঠিকই, তবে সে আর দেখা করতে যায়নি তনয়ার সাথে।
গিয়েই বা কি করবে সে? তনয়ার এমন অবস্থা ওর দেখতে মোটেও ভালো লাগবে না। এখন রবিনের বাড়িতে কিছুতেই আর যেন মন বসে না। সে আর বাড়ি থেকেও বেরোয় না, কারোর সাথে ভালো করে কথা বলে না, এমনকি খাওয়া দাওয়াতেও তার যেন আর তেমন রুচি নেই। সে শুধু একটা কথায় সর্বক্ষণ ভাবতে থাকে, তনয়া কেমন আছে, কবে সুস্থ হয়ে ফিরে আসবে সে। রবিনের এখন সবকিছুই যেন ফাঁকা ফাঁকা লাগে। এমনই একদিন রবিনের সাথে দেখা করতে আসে তার স্কুল ফ্রেন্ড গোপাল দাস। রবিন কেমন আছে জানবে, আর তার সাথে স্কুলের শেষ দিনে বলা তনয়ার ব্যাপারে কথাগুলো ক্ষমা চাইবে। রবিন তখন ছাদে দাঁড়িয়েছিল। এখন ওর প্রত্যেক বিকেলে এই সূর্য ডোবার বিষয়টা দেখতে বেশ শান্তি লাগে। এই বিষয়টা দেখে রবিন নিজের মনকে আশ্বাস দেয়, যেমন সূর্য প্রত্যেক দিন পূবের আকাশ আলোকিত করে সবার জীবনে একটা বাঁচার মানে দেয়, আবার পশ্চিমের আকাশে অস্তিত হয়ে সবাইকে একটা সুন্দর সকালের আশার কিরণ দেখায়, তেমনি রবিনের জীবনেও আবার একদিন সুন্দর একটা সকাল ফুটবে। এত সব ভাবতে ভাবতে রবিন নিচে আসে। এসে দেখে গোপু বসে আছে রবিনের অপেক্ষায়। রবিনের মা গোপালকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে গোপাল উত্তরে বলে তার এখন কিছুই খাওয়ার ইচ্ছে নেই, সে শুধু রবিনের সাথে দেখা করতে এসেছে। রবিন গোপুর সামনে এসে দাঁড়াতেই সে বলে ওঠে রবিনকে, ভালো আছিস ভাই? জানিস তো মনটা কেমন একটা করছিল তোর জন্য, তাই তোকে দেখতে চলে এলাম। আর আমায় ক্ষমা করিস ভাই, আমি বুঝে কিছু বলিনি সেদিনকে। গোপুর মুখে এই কথা শুনে রবিনের চোখে যেন জল চলে আসে। আজ অনেকদিন পর যেন রবিন বুঝল তনয়া তার একমাত্র বন্ধু না। রবিন এবার গোপুকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসায়, আর দুজনে নানান বিষয়ে কথা বলতে শুরু করে। স্কুলের দিনগুলো কেমন ছিল, স্কুলের বিখ্যাত সেই হাড়ঘর, আর সবশেষে তনয়া। গোপু জিজ্ঞেস করে রবিনকে, হ্যাঁ রে, তনয়ার কি খবর? কোথায় রে সে? অনেক দিন হলো দেখতে পাই না। আর হ্যাঁ, রেজাল্টটা নিয়েছিল? না, কি আর বলি রে, রেজাল্টের দিনে আমি স্কুল থেকে বেরিয়ে সোজা ওর বাড়িতে গিয়েছিলাম কেমন আছে জানতে। গিয়ে তনয়ার মায়ের সাথে দেখা হলো। ওনার সাথে কথা বলে আমি তনয়াকে দেখতে গেলাম। গিয়ে তনয়ার হাত ধরতেই বুঝলাম ওর খুব জ্বর। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। আমি যেমনই ওর হাত ধরলাম, ও যেন একটা ভয়ঙ্কর স্বরে আমায় দেখে কী সব আবোল তাবোল বলতে লাগলো। আমি সত্যি বলতে বড্ড ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তখন জানিস তো আমার বুকের এই জিনিসটা, এটা কি জানি না, আমার ঠাকুমা এটা দিয়েছিল আমায়। এটা বড্ড গরম হয়ে উঠেছিল সেই সময়। তারপর আমি তনয়ার হাত ছাড়তেই ও আবার শুয়ে পড়ে। গোপু রবিনের সব কথা মন দিয়ে শুনে তারপর কিছু একটা ভেবে নিয়ে রবিনকে উত্তরে জবাব দেয়, আমায় একবার দেখাতে পারবি তোর গলার ওইটা? হ্যাঁ দেখ না, এই নে। রবিন গোপুর হাতে রুদ্রাক্ষটা খুলে দিতেই গোপু ঘুরিয়ে ফিরিয়ে কিছু যেন একটা খোঁজার মতো করে নিখুঁতভাবে জিনিসটা দেখল। তারপর রবিনকে বলল, এটা কোনো সাধারণ স্ফটিক না রে, এটা 21মুখী রুদ্রাক্ষ। আমি এর বিষয়ে বেশি কিছু জানি না, তবে আমার দাদু তোকে খুব ভালো বলতে পারবে এর সম্বন্ধে। তবে আমি দেখে যতটা বুঝলাম এটা সাধারণ রুদ্রাক্ষ না। তা তোর ঠাকুমার কাছে এটা এলো কোথায়? খুব স্পষ্ট জানি না, তবে শুনেছিলাম ঠাকুমা কিছু যোগ শাস্ত্র জানত। আমার বাবা আমায় বলেছিল ঠাকুমার কাছে একসময় নাকি ঝাড়ফুঁক করতে অনেকেই আসতো। আমি যদি পুরো ব্যাপারটা বুঝে থাকি তাহলে তনয়ার এই জ্বরের বিষয়টা, এটা কোনো স্বাভাবিক বিষয় না। হ্যাঁ রে, তুই কি জানিস আমাদের স্কুলের পিছনে একটা পুরানো শ্মশান আছে? জানি বটে, তনয়া নিজেই একবার আমাকে বলেছিল, তবে আসলে কোথায় সেটা পুরোটা জানি না। একটু ভিতর দিকে বটে, কিন্তু ভাই শুনেছিলাম ওখানে একজন সাধু থাকেন। সাধু বললে ভুল হবে, তান্ত্রিক বলাটাই ভালো। উনি আমাদের কিছু সাহায্য যদি করতে পারেন, একবার যাবি নাকি? একবার গেলে হয় জানিস তো, যদি কোনো কিছু জানতে পারি। এইবার দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়।
এর আগে দুজনের ভেতর কেউই এত ভয়ঙ্কর কিছু করেনি। আর এই জিনিসটা যেন সোজা বাঘের মুখে হাত দেওয়ার মতো বিষয়। ঠিক এমন সময় একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ দুজনের কানে ভেসে আসে। কিছুক্ষণ পর ওরা বোঝে অ্যাম্বুলেন্সের আওয়াজটা যেন ওদের বাড়ির পাশে এসেই দাঁড়ালো। দুজনে বারান্দা থেকে লাফিয়ে উঠে বাইরে এসে দেখে তনয়াকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। তবে মেয়েটা এখনো স্ট্রেচারেই শুয়ে আছে। কিন্তু এটা কে? দুজনেই যেন ভয় পেয়ে যায় তনয়াকে দেখে। কই সেই মেয়েটির কোমল চেহারা, কই সেই লম্বা চুল? এখন যে মেয়েটি শুয়ে আছে সেই মেয়েটি যেন একটা জীবন্ত কঙ্কাল ছাড়া আর কিছুই না। শরীরের প্রত্যেকটা হাড় যেন গুনে পাওয়া যায়, শুধু শরীরে একটা চামড়ার আস্তরণ ছাড়া আর কিছুই নেই। রবিন আর গপু তনয়াকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তনয়ার মা তখনও বুক ফাটিয়ে কেঁদে চলেছে। তনয়ার বাবা ডক্টরদের সাথে কিসব কথা বলছে। রবিন সেদিকে গিয়ে তনয়ার মাকে জিজ্ঞেস করে, কাকিমা, ওর কি হলো? এরম হয়ে গেল কেন? তনয়ার মা কিছু বলতে পারছে না, শুধু কান্না জড়ানো স্বরে একবার বললেন, ডাক্তার আর পারবে না বলে দিয়েছে, আর পারবে না আমাদের মেয়েকে বাঁচাতে। সেই কথাটা শুনে যেন রবিনের চোখেও জল চলে আসে। তাহলে আর কি সে তনয়াকে ফিরে পাবে না? তখনই রবিনের হঠাৎ মনে পড়ে স্কুলের পিছনে সেই তান্ত্রিকের কথা। রবিন জোর গলায় সেখানে দাঁড়িয়ে বলে, না, ওকে কেউ কাটতে পারবে না আমার থেকে। কাকিমা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে ফিরিয়ে আনবই। এই বলেই সেখান থেকে রবিন ছুটে ঘরের ভিতরে চলে যায়। পিছন পিছন গোপু ঘরের ভিতরে এসে রবিনকে জিজ্ঞেস করে, তুই এত বড় দায়িত্বটা কেন নিচ্ছিস ভাই? যেখানে ডাক্তাররা না করে দিয়েছে সেখানে তুই ওই তান্ত্রিককে ডেকে এনে একাই বা কি করবি? আর মেয়েটাকে দেখ, তোর মনে হয় ওকে আর বাঁচাতে পারবি? রবিন এবারে কান্না জড়ানো স্বরে চোখের জল মুছে নিয়ে গোপুকে উত্তর দেয়, ওকে আমি ভালোবাসি রে। আমি জানি না তুই কি বলবি বা কি ভাবছিস। ওকে এতদিন না দেখে আমার খুব খারাপ সময় কেটেছে। আমি তোকে বলে বোঝাতে পারবো না ভাই, কিন্তু আজ ওকে দেখে আমি মনে সাহস পেয়েছি। আর আজ নয় ওকে আমি ফিরিয়ে আনবো, আর নয় আমি আর। রবিন এই কথাটা বলতেই গোপু রবিনের কাঁধে হাত দেয়। তারপর একটু হালকা হাসি দিয়ে বলে, ভাই, ভালোবাসার জন্য তুই এত কিছু করছিস, তাহলে আমিই বা পিছনে থাকি কিভাবে? চল, তোর সাথে আমিও আছি, দুই ভাই মিলে লড়বো। গোপুর এরম কথা শুনে রবিন গোপুকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, বন্ধুত্ব বড়ই মধুর। এরা যেমন তোমার ক্ষতি দেখতে পারে না, তেমনই তোমার সব থেকে কঠিন সময়তেও তোমায় একা ছেড়ে এরা পালাতে জানে না। সেই রাতেই দুজনে বেরিয়ে পড়ে পুরনো শ্মশান ঘাটের দিকে। স্কুলের সামনে আসতেই দুজনে স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢোকে। তারপর পিছনের দিকে এসে বাথরুমের পাঁচিল টপকে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। গোপু নিজের সাথে আনা টর্চ জেলে এগোতে থাকে সামনের দিকে, আর রবিন গোপুর পিছন পিছন চলতে থাকে। শুকনো পাতায় যেন ওদের পা আটকে যাচ্ছে, আর বড় বড় গাছের ডালপালায় যেন ওদের শরীর আটকে যেতে চাইছে। তাও দুজনে কোনো কিছু তোয়াক্কা না করে এগিয়ে চলে সামনের দিকে। জঙ্গলের মাঝ বরাবর পৌঁছতেই রবিনের চোখ পড়ে একটা ছোট্ট ঘরের মতো কিছু একটার ওপরে। অতিরিক্ত অন্ধকারের জন্য রবিন দেখতে পায় না সেটা আসলে কি। রবিন একবার ভাবে গোপুকে ডেকে দেখাবে সেটাকে, তারপর সেটাকে ভুলে দুজনের সামনের দিকে এগোতে থাকে। দুজনে চলতে চলতে এখন বেশ দূরেই এসে গেছে। এবার রবিন গোপুকে একবার জিজ্ঞেস করে, এ ভাই, আর কত দূর রে? হ্যাঁ রে, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো?
গপু রবিনকে চুপ করে সামনের দিকে এগিয়ে চলতে বলে। কিছুটা দূর গিয়ে গপু দেখে গঙ্গার স্রোত বইছে। গপু বোঝে আর বেশি দূর নেই জায়গাটা। গপু রবিনকে বলে, দেখ, এবার আমাদেরকে আলাদা হতে হবে। তুই ওই দিকে যা, আমি এই দিকটা খুঁজি। আমিও আসলে জানি না ওই শ্মশান ঘাটটা কোন দিকে। আর শোন, ঠিক 30 মিনিট পর দুজনেই স্কুলের গেটের সামনে দেখা করবো, কেমন? তোর কাছে টর্চ আছে তো? রবিন হ্যাঁ সূচক ঘাড় নাড়াতেই গপু সেখান থেকে বেরিয়ে যায় ডান দিকে, আর রবিন চলল ঠিক তার বাঁ দিকের পথ ধরে। চলতে চলতে রবিন ভাবে, ওই যে জঙ্গলের মাঝে যেটা দেখলাম ওটা আসলে কি ছিল। রবিন সামনের দিকে এগোতে এগোতে রবিনের নজরে পড়ে একটা মস্ত বড় লোহার গেট। তার পিছনে একটা বিকট বট গাছ, আর তার নিচেই বসে আছে একটা বিশাল মানব মূর্তি। রবিন সেটা দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য যেন ভয় পেয়ে যায়। এই বিকট জঙ্গলে এখন রবিন এমন একজনকে দেখছে যাকে সে চেনে না, জানে না। তার কাছে রবিন সাহায্য চাইতে এসেছে। আদেও সে কি সাহায্য করবে? কিছু মুহূর্ত পর রবিন নিজের মনের সাহস জোগাড় করে নিয়ে সেই গেট দিয়ে ভেতরে ঢোকে। আর ঢুকে সেই মানব মূর্তির সামনে গিয়ে দুহাত জোড়ো করে শুয়ে পড়ে বলে, বাবা, বাবা, আমার এক বন্ধুর বড়ই বিপদ বাবা। আপনাকে সাথে নিয়ে যেতে এসেছি বাবা। দয়া করে আপনি চলুন। আপনি না গেলে যে আমি তাকে বাঁচাতে পারবো না বাবা। দয়া করুন বাবা, বাবা চলুন বাবা। রবিনের এত কথা বলার পরেও সেই তান্ত্রিক উত্তরে কোনো জবাব দেয় না। তখনও তিনি নিজের গভীর তপস্যায় সজ্জিত। রবিন কিছুক্ষণ সেখানে দুহাত জোড়ো করে বসে থাকে। তারপর রবিনের মনে পড়ে তার গলার সেই রুদ্রাক্ষের কথা। রবিন সেটাকে গলা থেকে খুলে তান্ত্রিকের পায়ে লাগিয়ে তান্ত্রিকের পায়ের সামনে দুহাত জোড়ো করে শুয়ে পড়ে দেখে সেই রুদ্রাক্ষটা থেকে একটা নীল জোড়ো আলো বেরিয়ে আসছে। রবিন দেখে সেই বিশাল মূর্তিমান এবার আস্তে আস্তে নিজের চোখ খুলছে, আর নিজের চোখ খুলেই তান্ত্রিক বলে ওঠে, এ তুই এখানে কেন এসেছিস? আর এই রুদ্রাক্ষ, এটা তুই কোথায় পেয়েছিস? রবিন এবার সেই তান্ত্রিককে সবটা বুঝিয়ে বলে তার নাম কি, সে কোথায় থাকে, আর তার এখানে আসার কারণ। তান্ত্রিক সবটা শুনে রবিনকে বলে, শোন, আমি কিছুদিন আগে তোদের ওখানেই গেছিলাম। একটি মেয়েকে একটি মন্ত্রপুত ধাগাও হাতে দিয়ে এসেছিলাম। বলেছিলাম, মা, এই ধাগাটা পড়ে থাকিস, তোকে কোনো অপদেবতা স্পর্শও করতে পারবে না। তুই যার কথা বলছিস হয়তো এই নেই সেই মেয়ে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা ওই মায়ের হাতে। যদি মা চান তাহলে ওই মেয়ের কোনো ক্ষতি হবে না। এই কথাটা বলেই সেই তান্ত্রিক রবিনের সাথে যেতে রাজি হয়ে যায়। রবিন তাকে নিয়ে আসার সময় দেখে একটা ছোট্ট শিব মন্দিরে সেই তান্ত্রিক নমস্কার করছে। তখনই রবিনের মনে পড়ে সে এখান থেকে আসার সময় একটা এরকমই কিছু দেখেছিল। রবিন নিজেও সেই মন্দিরে প্রণাম করে তান্ত্রিককে সাথে নিয়ে বেরিয়ে আসে সেই জঙ্গল থেকে। সেই জঙ্গল থেকে বেরিয়ে এসে রবিন কিছুক্ষণের জন্য স্কুল গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রবিন দেখে গপু জঙ্গলের ভেতর থেকে বাইরে আসছে। গপু রবিনের সাথে এরম একটা বিকট ছায়ামূর্তিকে দেখে বলে, তাহলে ইনিই সেই তান্ত্রিক। রবিন ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলে ওরা বেরিয়ে পড়ে তনয়ার বাড়ির পথে। তনয়ার বাড়ি পৌঁছিয়ে রবিন দরজায় ঠোকা দিতেই তনয়ার মা এসে দরজা খুলে দেয়।
তারপর রবিন তনয়ার মাকে বলে, কাকিমা, আমি জানি আপনাদের সব সাধ্যের চেষ্টাই আপনারা করেছেন, কিন্তু এবার আমাকে একবার সুযোগ দিন। আমি ওনাকে সঙ্গে করে এনেছি একটিবার তনয়াকে দেখানোর জন্য। সেই মহিলা ঘাড় নাড়িয়ে ওদের ভেতরে আসতে বলে। তারপর রবিন সেই তান্ত্রিককে তনয়ার কাছে নিয়ে যায়। তনয়ার কাছে নিয়ে যেতেই তান্ত্রিক নিজের হাতে ধরা ত্রিশূলটা তনয়ার মাথায় ঠেকাতেই হঠাৎ তনয়া চোখ খুলে তান্ত্রিকের দিকে তাকিয়ে উঠে বসে, আর উঠে বসে বলে, এই তুই কে? কেন এখানে এসেছিস? আমি যেই হই না কেন, তুই কে আগে বল। এই বাচ্চা মেয়েটার শরীরে কি করছিস? কি চাই তোর? হঠাৎ ঘরের সব লাইট নিভে যায়, তবে অন্ধকারেও যেন তনয়ার দুই চোখ সবে স্পষ্ট দেখতে পাচ্ছে। জ্বলন্ত ভাঁটার মতো জ্বলছে দুই চোখ। অতিরিক্ত রাগী কণ্ঠে উত্তর আসে, আমি অবয়সে ওর আগের জন্মের স্বামী। আমরা খুব ভালোবাসতাম একে অপরকে, তবে ও আমার অনেক আগে একটা রোগে মারা যায়। আমি তখন পাগল হয়ে যাই, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকি। আমি ওকে খুঁজতে থাকি, কিন্তু পাইনি। আমার মৃত্যুর পরেও আমি ওকে খুঁজতে থেকেছি। পরে জানতে পারি এই মেয়ের রূপে নতুন জন্ম নিয়েছে ও। আমি সেই দিনই রাতে এসে ওর ভেতরে প্রবেশ করি। এখনো শুধু আমার। আমি ওর আত্মাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। আমায় কেউ আটকাতে পারবে না, না তুই না তোর দেবতা। এবার বল, তুই কে? আমি কমলনাথ তান্ত্রিক। তোর মতো কত অপদেবতাকে আমি ঘাটের ঘোল খাইয়েছি। তুই তো শুধু ভালোবাসার নামে একটা নিরীহ আত্মাকে আটকে রাখা পিশাচ মাত্র। তুই কি ভাবিস আমি এত সহজে এই মেয়েটাকে তোর সাথে যেতে দেব? আজ রাতেই আমি তোর হাত থেকে এই মেয়েকে মুক্তি দিয়ে ছাড়ব। এই কথাটা বলেই তান্ত্রিক পিছনে ঘুরে দেখে তনয়ার মা বাবা সবাই ভয়ে থরথর করে কাঁপছে। তাদেরকে তান্ত্রিক হাত ধরে বাইরে নিয়ে এসে বলে, আপনাদের একটা ফর্দ বানিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি পারেন সামগ্রীগুলো নিয়ে আসুন। আজ রাতেই আমি পিশাচ নিধন যজ্ঞ করব। সেই ফর্দ বানিয়ে তনয়ার বাবার হাতে দিতে উনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর রবিন আর গোপুকে কমলনাথ ডেকে বলে, শোন, আমি না বলা অব্দি কেউ ঘরে ঢুকবি না। এই পিশাচ তোদের অনেক করে ডাকার চেষ্টা করবে। নানা ছল কৌশলে তোদেরকে এই ঘরে আনার প্রচেষ্টা করবে। যদি তোরা সেই ডাকে কেউ ঘরে যাস, তাহলে আমার হাতে আর কিন্তু কিছু থাকবে না। এই বলেই কমলনাথ তনয়ার ঘরে ঢুকে ঘরের ঈশান কোণে বসে পড়ে, আর তারপর বীজ মন্ত্র জপ করতে শুরু করে। ঠিক এমন সময় অন্ধকারের ভেতর থেকে হাসির আওয়াজটা আসা বন্ধ হয়ে যায়, কিন্তু কমলনাথ বীজ মন্ত্র জপ করা তখনও বন্ধ করল না। কিছুক্ষণ পর অন্ধকারের ভেতর থেকে একটা মিষ্টি নারী কণ্ঠ ভেসে আসে। আমার খুব কষ্ট হচ্ছে, আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমার বড্ড কষ্ট, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। তাও কমলনাথ বীজ মন্ত্র জপ করা ছাড়ল না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা তনয়ার মা, রবিন আর গোপু সবাই শোনে
ঘরের ভেতরে এখন আর কোনো আওয়াজ শুনল। এবার মহিলা এগিয়ে এসে দরজা খুলতে যাবে, ঠিক এমন সময় তনয়ার বাবা কমলনাথের বলে দেওয়ার সামগ্রী নিয়ে এসে দাঁড়ায় বাড়ির মূল দরজায়। আর সঙ্গে সঙ্গে ভীষণ একটা চিৎকারে বাড়ির সব দরজা খুলে যায়। বাইরে থেকে রজতের চোখ পড়ে তনয়ার বিছানায়, আর চোখ পড়তেই রজত ভয়ে শিউরে ওঠে। ওটা কে? রবিন দেখে এখন তনয়ার বিছানায় যে বসে আছে তার মাথা পুরো পিছনের দিকে ঘোরানো, হাত যেন 10 ফুট লম্বা করে বাড়িয়ে রয়েছে কমলনাথের গলা বরাবর। তার মাথার সব চুল উড়ছে, আর ওইদিকে কমলনাথ চোখ বন্ধ করে বিজ করে কি একটা বলে চলেছে। রবিন আবার বুঝলো তার গলার স্ফটিকটা আবার গরম হয়ে উঠেছে আস্তে আস্তে। আর তনয়ার ঘরে বসে থাকা সেই পিশাচ এবার রবিনের দিকে ফিরে তাকিয়েছে। রবিনের চোখে চোখ পড়তেই সেই পিশাচ তার একটা হাত রবিনের দিকে বাড়াচ্ছে। রবিন অতিরিক্ত ভয়ে তার গলার স্ফটিকটা বের করে সেই পিশাচের দিকে ছুঁড়ে মারতেই সেই পিশাচ জোরে একটা আর্তনাদ করে ওঠে। এবার কমলনাথ সেখান থেকে উঠে এসে বীজ মন্ত্র জপ করতে করতে সামগ্রীর সবকিছু বের করে হবনের আগুন ধরায়। হাতে এক মুঠো বালি নিয়ে আরো একটা মন্ত্র বলতে শুরু করে সে। আর বলেই সেই বালিটা আগুনে ছুড়তে শুরু করে সে। ঠিক এমন সময় তনয়ার ঘর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। না জানতে না, না, দাঁড়া দাঁড়া, আমি বেরোচ্ছি, দাঁড়া। এইটা বলেই তনয়ার মুখ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে বাইরে, আর বেরিয়ে সোজা জানলা দিয়ে আকাশের দিকে চলে যায়। তনয়া হঠাৎ চোখ খুলে বলে ওঠে, মা, ও মা, আমি কোথায় মা? সেই রাতটা কমলনাথ সেই বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে কমলনাথ আজ্ঞা চাইলে তনয়ার মা বলে, বাবা, আপনার এই উপকার আমি কিভাবে শোধ দেব বাবা? ওরে মা, আমি তোর কোনো উপকার করিনি। আমি ভবঘুরে মানুষ। আমি যে এখানে আছি সেটা ওই ছেলেটার মাথায় না এলে তোর মেয়েকে উদ্ধার করা যেত না। অনেক সংঘর্ষ করে আমায় ওই ছেলেটি তোদের কাছে নিয়ে এসেছে। ওই ছেলেটার মনে তোর মেয়ের প্রতি যে প্রেম আমি দেখেছি সেটা ভীষণ মূল্যবান। নষ্ট হতে দিস না। চলি রে মা, আবার নতুন কোনো পথের খোঁজে বেরোবো। ভালো থাকিস। জয় মা।